নমস্কার, নলেজ স্টাডি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নতুন বই নিয়ে। আজকে আমরা দেখছি ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত তাদের নতুন কম্পিটিটিভ হিস্ট্রি চ্যালেঞ্জার, যার নতুন এডিশন। নতুন এডিশন ইনফ্যাক্ট এটা এই মাসের অগস্ট 2026 এডিশন। দেখিয়ে দিই, এই দেখো, পরিবর্ধিত চতুর্থ সংস্করণ অগস্ট 2026। মূল্য করা হয়েছে 650। এই ভিডিওটা দেখার পর যারা চাইবে এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে, এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ডিসকাউন্টটি ডেলিভারিতে কীরকম দাম পড়বে আমরা জানিয়ে দেবো। আর ইউটিউবে এই ধরনের কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত প্রক্রিয়া দেখার জন্য এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো বইটা ডিটেলে দেখে নেওয়া যাক। শুরুতে অনেকগুলো কথা বলার রয়েছে। তোমরা জানো ইতিহাস এমন একটা সাবজেক্ট, প্রায় সব কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এর গুরুত্ব আছে, ভীষণভাবে গুরুত্ব আছে, বিশেষ করে ডাব্লিউবিসিএস ক্ষেত্রে বটবটেই। এছাড়াও তুমি যদি এসএসসি, সিজিএল বা সিএইচএসএল বা ধরো যে স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়েজ, তুমি যে পরীক্ষার নাম নাও না কেন, এখানে অনেক পরীক্ষা ইনফ্যাক্ট উল্লেখ করাও আছে। সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইতিহাস খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং অনেক স্কোরিং, অনেক নাম্বার তোলা যায় এখান থেকে। এবং একই রকমভাবে এটাও সত্য যে অনেকের কাছে ইতিহাসটা বোরিং মনে হয়। তাই আমি দেখছিলাম এই বইটার উদ্দেশ্যই রয়েছে এমন, যাতে ইতিহাস বা হিস্ট্রি এই সাবজেক্টটা তোমাদের কাছে ইন্টারেস্টিং করা যায় বা পড়ার ক্ষেত্রে অনেক বেশি এনজয়েবল করা যায়। যার জন্য অনেকগুলো বিষয় রয়েছে এখানে। অনেক মাইন্ড ম্যাপস রয়েছে প্রথমের দিকে, যেগুলো কার্ডিং এবং মাইন্ড ম্যাপসের উদ্দেশ্যকে একটা পুরো বিষয়কে জিনিস আকারে তোমার সামনে তুলে ধরা। ভিতরের পরবর্তী অংশে আমরা দেখবো যে ইতিহাস সংক্রান্ত একাধিক বিষয়, গুরুত্বপূর্ণ যুদ্ধ বা এখানে যেমন দেখতে পাবে কালপঞ্জ, যেগুলো রয়েছে সব দেখাবে একটু পরে। এবং বিভিন্ন সাবজেক্টের মধ্যেও যখন আমরা আসবো, সেখানে একাধিক বিষয় রয়েছে, যেমন ইন ডেপথ ফ্যাক্টস। এরকম ফ্যাক্টস বা অনলাইনার অনেক রয়েছে, যেটা একটা সামারি মতো তোমাকে সাহায্য করবে। আবার তার নিচেই কোশ্চেন ইন ফোকাস, মানে কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষা থেকে নেওয়া, যেগুলো কিন্তু সেই বিষয়টা সম্পর্কে একটা ধারণা দিতে তোমাকে সাহায্য করবে। কিন্তু এখানে শেষ নয়, প্রিভিয়াস ইয়ার্স থাকবে। যখন কোনো চ্যাপ্টার পুরোপুরি শেষ হচ্ছে, তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থাকছেই। যেখানে আমি দেখলাম ডাব্লিউবিসিএস, প্রিলিমস, মেন্স, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, রেলওয়েজ, বিভিন্ন পরীক্ষার কিন্তু নতুন প্রশ্নপত্র দেওয়া হয়েছে এবং নিচে এরকমভাবে আনসারকে দেওয়া থাকছে। এখানেও শেষ নয়, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। যখন কোনো একটা অংশ, মানে বড় অংশ যদি বলি বা একটা বড় পার্ট, যেমন ধরো প্রাচীন ভারতের ইতিহাস শেষ হচ্ছে, সেখানে কিন্তু এনসিইআরটি এক্সট্রাস থাকছে। তার মানে কি? তার মানে হচ্ছে এরকম এনসিইআরটি সংক্রান্ত আরো বেশ কিছু ফ্যাক্টস যেগুলো দেওয়া থাকছে, এবং এই বিষয়টা এরকম ভাবে কিন্তু বিভিন্ন সেকশনের শেষেই তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে? আর একদম শেষে রয়েছে ডাব্লিউবিসিএস, প্রিলিমস, মেন্সের বিগত বছরের প্রশ্নোত্তর। তো পুরো সূচিপত্রটা আমরা ভালো করে দেখব। বইটার বিষয়বস্তু কোথায় আমি একটু তোমাদেরকে উল্লেখ করেই দিয়েছি, তাও এখানে আরেকটু বলে দিই। যেমন বলাই হচ্ছে যে হিস্ট্রি সাবজেক্টটাকে যেহেতু ইন্টারেস্টিং করা যেতে পারে, খুব বেশি স্কোরিং বা ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেই বিষয়টা এখানে গুরুত্ব বা মাথায় রাখা হয়েছে। পয়েন্ট ওয়াইজ আলোচনা। তোমরা ছায়া প্রকাশনে যে জিকে বই ফলো করো, সেখানেও দেখবে খুব সুন্দর করে তারা গুছিয়ে, আমি দেখাচ্ছি, ম্যাপও রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ম্যাপ দেখতে পাবে, সুন্দর করে বোঝানো রয়েছে। আর যেমনটা বললাম, ইন ডেপথ ফ্যাক্টস বা কোশ্চেন ফোকাস, এই বিষয়গুলো কিন্তু থাকবে থ্রু আউট দ্য বুক। তো ভালো করে বিষয়গুলো রয়েছে। ইনফোগ্রাফিক্স, টাইমলাইন্স, এগুলো থাকছে। কোশ্চেন ফোকাস, ইন ডেপথ ফ্যাক্টস, যেটা আমি বললাম, বিগত যে প্রশ্নগুলো থাকছেই। সিলেবাস পুরোটাই কভার করা হয়েছে, যে কোনো পরীক্ষার জন্য এটা অ্যাপ্লিকেবল। এনসিইআরটি এক্সট্রাস যেটা দেখালাম, সেই বিষয়টা থাকছে। এবং অবশ্যই স্মার্ট রিভিশন, যাদের ইতিহাস বই পড়া রয়েছে এবং ইতিহাস বই শুধু রিভিশনের জন্য চাইছে, বা নতুন যারা ভবিষ্যতে পড়া হয়ে গিয়ে থাকবে বিগিনার্স, সব ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রেও কিন্তু বইটা কাজে আসবে। তো এই বিষয়গুলো বইটার ব্যাকেও তোমরা দেখতে পাবে, এই যে হাইলাইটস এখানে লেখা রয়েছে। তো এইগুলো প্রথমে আমি উল্লেখ করে দিলাম। টোটাল পেজ সংখ্যা আমি দেখিয়ে দিই, তারপর সূচিপত্রতে আসবো। টোটাল পেজ এখানে বলা হচ্ছে 848 পেজের এটা বই। তো একদম শুরু থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, যাদের নাম না নিলেই নয়, ওই জন্য শুরু থেকে শুরু করার কথাই বলা ভালো। প্রধান সম্পাদক রয়েছেন প্রফেসর গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরপর রয়েছেন যারা সহযোগী সম্পাদক, ডক্টর তন্ময় রয় এবং পরীক্ষিত সরকার। আর ভেতরে আরেকজনের নাম আমি দেখতে পেয়েছি, এই যে বিশেষ উপদেষ্টা রয়েছেন বিভাস ঘোষাল। চলো এবার আমরা পুরো বইটা দেখবো। শুরুতেই আসি সূচিপত্রের অংশে। সূচিপত্রের ক্ষেত্রে যে আমরা এটা আমরা দেখলাম, আবার ভালো করে দেখছি যে মাইন্ড ম্যাপস রয়েছে, যে মাইন্ড ম্যাপস, তারপর ইতিহাসে কালপঞ্জি, ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধি, চুক্তিসমূহ, এই বিষয়গুলো কিন্তু তোমরা বইয়ের ভেতরেও পাবে। এক জায়গাতে দেওয়া থাকলে তোমাদের রিভিশন করতে বা পড়তে বা হাতের কাছে চট করে পেয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য হয়। তারপর বিভিন্ন সেকশনে ভাগ করা আছে। সেকশন এ হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস, হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 12টা অধ্যায় রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে দেখবে একাধিক
অংশ, মানে যেটাকে সাব টপিক বলা যেতে পারে, টপিকও বলতে পারো, যেগুলো থাকছে, এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেই অংশটা আমি দেখাচ্ছি সেটাও থাকছে। আর পাশে কিন্তু পেজ নাম্বার প্রত্যেকটা টপিকের ইন্ডিভিজুয়াল ভাবে দেওয়া রয়েছে, মানে এখানে তো রয়েছে ইন্ডিভিজুয়াল ভাবে রয়েছে। মানে আমার যদি এখন মনে হয় যে আমি গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস রচনার উপাদান পড়বো, আমি সরাসরি 154 পেজে চলে যেতে পারবো, আমাকে খুব একটা সমস্যা সেক্ষেত্রে হবে না। এবং তার সাথে যেমন বললাম ইনডেপথ ফ্যাক্টস, কোশ্চেন এন্ড ফোকাস, এবং তার সাথে তোমার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থাকছে আমাকে সাহায্য করার জন্য। কি কি অধ্যায় একটু পড়ে নেওয়া যাক। প্রথম অধ্যায় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান। ভেতরের অংশগুলো আমি পড়ছি না, তোমরা একটু পর ভেতরেও দেখতে পাবে, আর এখান থেকেও চাইলে 1080 করে দেখলে বুঝতে পারবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, তারপর নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি, মেহেরগড় ও সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, প্রতিবেদী ধর্ম আন্দোলন, ভারতীয় রাজতন্ত্রে প্রাদেশিকতার উত্থান, ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, সঙ্গম যুগ, মৌর্য পরবর্তী ভারত, গুপ্ত সাম্রাজ্য, গুপ্তোত্তর ভারত এবং প্রাচীন যুগ থেকে মধ্যযুগে বিবর্তন। এনসিইআরটি এক্সট্রাক্টস ইতিমধ্যে আমি দেখিয়েছি, আবার আমরা একটু পরে দেখব। সেকশন বি হচ্ছে ভারতের মধ্যযুগের ইতিহাস, হিস্ট্রি অফ মেডিভাল ইন্ডিয়া। এখানে যদি আমরা দেখি 8টা অধ্যায় রয়েছে। মধ্যযুগের ঐতিহাসিক উপাদান, আদি মধ্যযুগ, দিল্লি সুলতানি, প্রাদেশিক রাজ্যসমূহ, বিজয়নগর সাম্রাজ্য, মধ্যযুগে ভারতের ধর্মীয় আন্দোলন। পরের পাতায় যাচ্ছি, মোগল সাম্রাজ্য এবং মারাঠা সাম্রাজ্য রয়েছে। এবং তারপর একই রকম ভাবে এনসিইআরটি এক্সট্রাক্টস রয়েছে। সেকশন সি হচ্ছে ভারতে ঔপনিবেশিক শাসনের ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি আন্ডার কলোনিয়াল রুল। ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছি 4টে অধ্যায় রয়েছে। অষ্টাদশ শতকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, ব্রিটিশ ভারতে প্রশাসনিক ব্যবস্থা, ভারতের ব্রিটিশ প্রশাসনগণ, উপজাতি, কৃষক এবং অন্যান্য বিদ্রোহ। বেশ, তারপর এনসিইআরটি এক্সট্রাক্টস। সেকশন ডি হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টস তোমরা বলতে পারো। ঠিক আছে, এখানে আমরা দেখব হচ্ছে তোমার 13টা অধ্যায় রয়েছে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, ঔপনিবেশিক আমলে ভারতে সমাজ সংস্কার আন্দোলন, 19 শতকে ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ, ভারতে জাতীয় কংগ্রেস, স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায় 1885 থেকে 1918, ভারতের রাজনীতির অন্যান্য ধারা, মহাত্মা গান্ধী মতাদর্শ ও ভারতীয় রাজনীতিতে অভ্যুত্থান, ভারতীয় সংগ্রামের দ্বিতীয় পর্যায় 1919 থেকে 1927, স্বাধীনতা সংগ্রামের তৃতীয় পর্যায় 1928 থেকে 1940, স্বাধীনতা সংগ্রামের চতুর্থ পর্যায় 1940 থেকে 1947, ভারতের স্বাধীনতা সংগ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব, ঔপনিবেশিক ভারতের কয়েকজন স্বনামধন্য নারী। অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। এবং শেষ অধ্যায় এখানে ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত বিভিন্ন উক্তি, স্লোগান ও প্রেক্ষাপট। তারপর এনসিইআরটি এক্সট্রাক্টস। সেকশন ই, যেটাও এখানে উল্লেখ করা ছিল কভারে, অর্থাৎ শিল্প সংস্কৃতি, ভারতের শিল্পকলা, সংস্কৃতি, শিক্ষা ও সাহিত্য, আর্ট, কালচার, এডুকেশন অ্যান্ড লিটারেচার অফ ইন্ডিয়া। এই অংশটাকে বলা যেতে পারে ইতিহাস সংক্রান্ত স্ট্র্যাটেজিকে। এখানে দেখতে 6টা অধ্যায় রয়েছে। ভারতীয় ধর্ম, দর্শন ও সাহিত্য চর্চা, ভারতীয় শিল্পকলা, ভারতীয় সংস্কৃতি, আন্তর্জাতিক ও দেশীয় সাহিত্য, আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা এবং ভারতের মুদ্রণ শিল্পের বিকাশ। এবং সেকশন এফ, তোমার যেমনটা বললাম, প্রিভিয়াস কোশ্চেন স্ক্যানার বলা হচ্ছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস ও মেন্স, যেখানে ডাব্লিউবিসিএস প্রিলিমস এর প্রশ্ন 24 থেকে 2 সাল অবধি, মানে 2 থেকে 24 বছর ভাবতে পারো, আর মেন্সের ক্ষেত্রে 17 থেকে 23 আপডেট করা আছে। 848 পেজের এটা বই। শুরুতে আমরা দেখেছিলাম কিছু মাইন্ড ম্যাথ ব্যাপার ছিল, এই যে দেখতেই পাচ্ছ এখানে প্রাগৈতিহাসিক যুগ, এই যে প্রি হিস্টোরিক এজ, সেটাকে বিভিন্ন ভাগে ছবি সহ বোঝানো রয়েছে। আমি পরপর দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। দেশীয় এবং বৈদেশিক লিপি, মৌর্য সাম্রাজ্য, সঙ্গম যুগ, বাংলার স্বাধীন সুলতানগণ, দেখতে পাচ্ছ। মধ্যযুগের ভারতে আগত পর্যটকগণ, বিভিন্ন ধরনের মন্দির স্থাপত্য শৈলী, ভারতের জাতীয়তাবাদী রাজনীতি, অনুশীলন সমিতি, ঔপনিবেশিক ভারতের কয়েকজন স্বনামধন্য নারী। যেমনটা বললাম, এই যা যা তোমরা প্রথমে দেখছো এগুলো বইয়ের মধ্যেও রয়েছে, কিন্তু এরকম মাইন্ড ম্যাপ থাকলে পড়তে, রিভিশন করতে, মনে রাখতে সুবিধা হয়। তারপর ভারতের ইতিহাসের ক্ষেত্রে কালপঞ্জি দেখতে পাচ্ছি, এটা শুরু হচ্ছে আনুমানিক 7000 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, মেহেরগড় সভ্যতা থেকে শুরু হয়েছে 1947 সাল অব্দি। তারপর ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো এখানে রয়েছে এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধি বা চুক্তিসমূহ।
এখানে আমাদের এই বিষয়টা কমপ্লিট হয়ে গেল। আমরা এবার সরাসরি থিওরি পোর্শনের মধ্যে আসছি। প্রাচীন ভারতের ইতিহাস, হিস্ট্রি অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, প্রথম অধ্যায় ছিল প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান। দেখতেই পাচ্ছ প্রেজেন্টেশন বেশ ভালো, যেমনটা শুরুতেও বলেছি, পেজ কোয়ারি বেশ ভালো, প্রিন্টিংও ঠিকঠাক একদম রয়েছে। প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান রয়েছে। আমি সবকিছু তো পড়বো না, কারণ অনেকটা মোটা বই এবং পুরোটাই আমি দেখাবো, যেহেতু তোমরা কিন্তু দেখতে পাবে সবই। দেখতে পাবে ছকের মাধ্যমে রয়েছে, সাহিত্যিক উপাদান রয়েছে, দেশীয় সাহিত্য, উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থসমূহ, তবে ইন ডেপথ ফ্যাক্টস এখানে রয়েছে, প্রাচীন যুগের কিছু গ্রন্থের পরবর্তী সময়ে অন্য ভাষায় অনুবাদ, কোশ্চেন ইন ফোকাস, যেগুলো কোন পরীক্ষায় এসেছে এবং আনসার কি দেওয়া থাকছে পাশে। দেখুন 6টা প্রশ্ন এখানে আছে। যেমন ভগবত গীতার ইংরেজি অনুবাদ করেন এনাদের মধ্যে কে? চার্লস উইলকিন্স। সি হচ্ছে আনসার। আরআরবি এনটিপিসি 21 সালে প্রশ্নটা জিজ্ঞেস করেছিল। ভারতে আগত বৈদেশিক পর্যটকগণ এবং তাদের বিবরণী। লেখ বা লিপি, কয়েকটি গুরুত্বপূর্ণ লেখ বা লিপি রয়েছে। আবার ইন ডেপথ ফ্যাক্টস এই সংক্রান্ত, এবং কোশ্চেন ইন ফোকাস। এসএসসি সিএইচএসএল 18 সালের প্রশ্ন এটা। বিভিন্ন প্রাচীন মুদ্রার নাম, পরিচয়, এই শেষের নিচের দিকে বিশেষ তথ্য এগুলো দেওয়া থাকছে। খুব ভালো করে ইন্টারেস্টিং ওয়েতে বানানো হয়েছে। ঐতিহাসিক উপাদানের গুরুত্ব, তাৎপর্য, ইতিহাস চর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি, ইন ডেপথ ফ্যাক্টস, কোশ্চেন ইন ফোকাস, আর টপিকস রয়েছে এক্সট্রা ইনফরমেশনের জায়গা থেকে। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এখানে শুরু হলো। যে কটা প্রশ্ন যে পেজে থাকছে নিচে এরকম বক্সের মধ্যে উত্তরমালা বা আনসার কি দেওয়া থাকছে। এই অংশ থেকে টোটাল হচ্ছে 66টা প্রশ্ন, দেখতে পাচ্ছ। পরবর্তী অধ্যায় হয়েছে প্রাগৈতিহাসিক যুগ, ইতিহাসের যুগ প্রথমে রয়েছে এখানে দেওয়া। ভারতের প্রাগৈতিহাসিক যুগের বিবর্তন, শ্রেণীবিভাগ রয়েছে। ইন ডেপথ ফ্যাক্টস হচ্ছে ভীমবেটকা গুহা, তোমরা জানো কি কারণে প্রসিদ্ধ সেটা এখানে ফ্যাক্টসের মধ্যে আরো দেখতে পাবে। কোশ্চেন ইন ফোকাস, প্রায় ঐতিহাসিক যুগ, আদিম মানুষের প্রকারভেদ, ইন দ্য ফ্যাক্টস, মধ্যপ্রস্তর যুগের নিদর্শন, কোশ্চেন্স রয়েছে ইন ফোকাস। এখানে একটা ম্যাপের মধ্যে দেখানো হয়েছে, ভালো করে দেখতে পাচ্ছ। তাম্রপ্রস্তর যুগের নিদর্শন রয়েছে, ইন দ্য ফ্যাক্টস, কোশ্চেন ইন ফোকাস। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। এখানে 39টা প্রশ্ন শেষ হয়ে গেল। তৃতীয় অধ্যায় নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি, মেহেরগড় ও সিন্ধু সভ্যতা। তো প্রথমে মেহেরগড় সভ্যতা রয়েছে। আমি আবারও বলছি সবকিছু আমি পড়ছি না, তো দেখাচ্ছি উল্টে। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, ইন ডেপথ ফ্যাক্টস রয়েছে। হরপ্পা সভ্যতা কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেগুলি আবিষ্কারক। হরপ্পা সভ্যতা কয়েকটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে সংক্ষিপ্ত পরিচিতি। তো এই বিষয়গুলো আমি আর সবসময় পড়ছি না, তোমরা দেখে নিও। ছবি দিয়ে দেওয়া রয়েছে। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য রয়েছে ছকের মাধ্যমে, ম্যাপও রয়েছে। এই সামাজিক জীবন, রাজনৈতিক প্রশাসনিক জীবন, ধর্মীয় জীবন, নাগরিক জীবন, নগর পরিকল্পনা, সিটাডেল কি তোমরা জানো অনেকেই। হরপ্পার সঙ্গে ভারতীয় সভ্যতার সম্পর্ক। হরপ্পা সভ্যতার সঙ্গে ওটাই বলা হচ্ছে ভারতীয় সভ্যতা ও ভারতের অন্যান্য অঞ্চলে যোগাযোগ। হরপ্পা সভ্যতার পতন ও ধ্বংসের কারণ। সিন্ধু সভ্যতার বিভিন্ন নিদর্শন ও বিতর্ক। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। 139টা প্রশ্ন আছে এখান থেকে। তারপর বৈদিক সভ্যতা শুরু হলো, আর্য পরিচিতি, ঋগ বৈদিক যুগ, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন। ইন ডেপথ ফ্যাক্টসের মধ্যে আর্য যুগের বিভিন্ন যজ্ঞ, বৈদিক সাহিত্য, বেদের শ্রেণীবিভাগ, প্রধান 12টি উপনিষদ, পরবর্তী বৈদিক যুগ। একই রকমভাবে রাজনৈতিক জীবন রয়েছে, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন। 8 ধরনের বিবাহ ইন ডেপথ ফ্যাক্টসের মধ্যে রয়েছে। বৈদিক যুগে নারী, বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের মধ্যে তুলনা, ষোড়শ সংস্কার, দাস ব্যবস্থা, এটা ইন ডেপথ ফ্যাক্টসের মধ্যে রয়েছে। হরপ্পা বৈদিক সভ্যতা তুলনামূলক আলোচনা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও তার উৎস। ঠিক আছে। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এখানে রয়েছে 135 অব্দি। ডাব্লিউবিসিএস মেন্স 23 সালের প্রশ্ন দিয়ে শেষ হচ্ছে। প্রতিবাদী ধর্ম আন্দোলন, ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমি ও আদর্শ। জৈন ধর্মের উত্থান, এর মধ্যে একটা মাইন্ড ম্যাপ বলতে পারো মনে রাখার সুবিধার্থে। ইন ডেপথ ফ্যাক্টসের মধ্যে পার্শ্বনাথকে তোমরা জানো। জৈন ধর্মমত, মহাবীরের ধর্মনীতি, জৈন দর্শন অনুযায়ী জগতের বিভাগ, জৈন ধর্মের বিভাজন, গোষ্ঠী,
বিশেষ ব্যক্তি ও রাজবংশ, জৈন স্থাপত্য, তারপর বৌদ্ধ ধর্ম এখান থেকে শুরু হলো, গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মমত, বৌদ্ধ সঙ্গীত, ইনডেট ফ্যাক্টস, বোধিসত্ত্ব সম্পর্কিত তথ্য, বৌদ্ধ সাহিত্য, ত্রিপিটককে ভাগ করা দেখি সুন্দর করে, ত্রিপিটকের বিভিন্ন অংশ, অন্তর্গত সূত্র ও সংশ্লিষ্ট বিষয়, মানে এই বিষয়টা তোমরা এখানেও দেখতে পাচ্ছ। ইনডেট ফ্যাক্টস রয়েছে, ভারতে বৌদ্ধ ধর্মের অবক্ষয়তার কারণ, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে তুলনা, গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, সমকালীন অন্যান্য প্রতিবাদী ধর্মসমূহ। প্রিভিয়াস কোশ্চেন যদি এই অংশে দেখি আমরা 184টা রয়েছে। এই যে মহাপরিনির্বাণ কি, WPSC ফুড এসআই 2024 সালে লাস্ট পরীক্ষা হলো তার প্রশ্নপত্র। ভারতীয় রাজতন্ত্রে প্রাদেশিকতার উত্থান, ষোড়শ মহাজনপদ। এখানে ম্যাপের মধ্যে দেখানো হয়েছে জনপদ থেকে মহাজনপদে উত্তরণ। সাম্রাজ্য রূপে মগধের উত্থান, তার মধ্যে যে বিভিন্ন বংশগুলো সেগুলো এবং তার শাসক সেভাবে ভাগ করা আছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্থ শতকে উত্তর পশ্চিম ভারতে বৈদেশিক আক্রমণ, আলেকজান্ডার। তারপর এই অংশে প্রিভিয়াস কোশ্চেন্স টোটাল সংখ্যাটা দেখলে 59। মৌর্য সাম্রাজ্যের উত্থান, মৌর্য সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসকগণ, চন্দ্রগুপ্ত মৌর্য, চাণক্য বা কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, অশোক। এই অংশে অনেক ইনডেট ফ্যাক্টস এবং কোশ্চেন ইন ফোকাস আমরা দেখতে পেলাম। অশোকের গৌণ স্তম্ভলেখ এখানে রয়েছে, শিলালিপি সমূহ কোথায় কোথায় পাওয়া গেছে অ্যাপের মধ্যে দেখানো আছে। মৌর্য শাসন ব্যবস্থা, সমাজ জীবন, স্থাপত্য ভাস্কর্য, মৌর্য সাম্রাজ্য অবক্ষয় পতনের কারণ, তারপর প্রিভিয়াস কোশ্চেন্স 174টা এখানে রয়েছে। সঙ্গম যুগ, দক্ষিণ ভারতের সঙ্গম যুগের সূচনা ও বিকাশ, দক্ষিণ ভারতের প্রাচীন রাজ্যসমূহ, সঙ্গম যুগের প্রশাসনিক ব্যবস্থা, সঙ্গম যুগের অর্থনীতি ও সমাজ ম্যাপ দিয়ে দেওয়া রয়েছে। এখানে যদি প্রিভিয়াস কোশ্চেন্স আমরা দেখি 102টা রয়েছে। মৌর্য পরবর্তী ভারত, মৌর্যোত্তর পর্বে দেশীয় শাসন, ঐতিহাসিক উপাদান আমরা কি পাচ্ছি, শুঙ্গ বংশ, চেদি বা চেদ বংশ, কলিঙ্গরাজ, খারবেল, সাতবাহন বংশ। তারপর মৌর্যোত্তর যুগে বিদেশি শাসন, ইনডেট ফ্যাক্টসের মধ্যে জুনাগড় শিলালেখ। তারপর এখানে কুষাণ সাম্রাজ্য, কনিষ্ক দেখতে পাচ্ছি আমরা, গান্ধার শিল্পরীতি। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স 117টা। গুপ্ত সাম্রাজ্যের উত্থান দেখতেই পাচ্ছ ভালো করে দেওয়া রয়েছে। গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস রচনার উপাদান রয়েছে। সমুদ্রগুপ্তের রাজ্য জয়, ফাহিয়েন। গুপ্ত সাম্রাজ্য ম্যাপের আকারে দেওয়া রয়েছে। গুপ্ত যুগের প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক জীবন, বিভিন্ন ধরনের মুদ্রা ও গুপ্ত শাসকগণ, গুপ্ত যুগের ধর্মচর্চা ও সংস্কৃতি, গুপ্ত যুগের স্থাপত্য ও চিত্রকলা, যেমন দেখায় তোমাদের ইল্লোরা, বাঘ গুহাচিত্র, অজন্তা গুহাচিত্র আরও আছে। তক্ষশিলা ও নালন্দার পার্থক্য। প্রিভিয়াস কোশ্চেন যদি আমরা এই অংশ থেকে দেখি তাহলে সংখ্যাটা হচ্ছে 120। গুপ্তোত্তর ভারত হচ্ছে গুপ্তোত্তর যুগে উত্তর ভারতে বিভিন্ন শক্তির উত্থান। দাক্ষিণাত্য দক্ষিণ ভারতে বিভিন্ন রাজশক্তির উত্থান, হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর যুদ্ধ, চালুক্য রাজবংশ, পল্লব বংশের উৎপত্তি, দক্ষিণ ভারতে প্রশাসনিক বিভাগ। তারপর এই অংশ থেকে 79টা তোমাদের প্রিভিয়াস রয়েছে। পল্লব শাসকদের রাজধানী ছিল, WBCS মেন্স 23-এর প্রশ্ন। বিক্রমাঙ্ক দেবচরিত কে রচনা করেছিলেন, WBCS মেন্স 23-এর প্রশ্ন। এছাড়াও PSC ক্লার্কশিপ, মিসচেলিয়াস বিভিন্ন পরীক্ষা, RRB পরীক্ষা দেখতে 25-এর প্রশ্ন আছে NTPC-র। যেমনটা বললাম নতুন প্রশ্ন সব নেওয়া হয়েছে। প্রাচীন যুগ থেকে মধ্যযুগের বিবর্তন, এটা শেষ অধ্যায় এই অংশে। প্রাচীন যুগ থেকে মধ্যযুগের বিবর্তনের বিভিন্ন ধারা এবং 35টা প্রিভিয়াস রয়েছে। NCERT এক্সট্রাক্টস, যদি NCERT থেকে দেখা যায় কি কি বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা প্রত্যেকটা এরকম
সাবজেক্ট যদি বলি, ইতিহাসের বিভিন্ন যুগ যদি বলি, তার শেষে রয়েছে। তারপর ভারতের মধ্যযুগের ইতিহাসে আমরা আসলাম, হিস্ট্রি অফ মেডিভেল ইন্ডিয়া। প্রথম অধ্যায় হচ্ছে মধ্যযুগের ঐতিহাসিক উপাদান। সুলতানি যুগের সাহিত্যিক উপাদান রয়েছে, মোগল যুগের সাহিত্যিক উপাদান, বিদেশি পর্যটকদের বিবরণী, সুলতানি যুগের প্রত্নতাত্ত্বিক উপাদান, মোগল যুগের ক্ষেত্রে তাই বিভিন্ন স্থাপত্য। এই অংশ থেকে যদি প্রিভিয়াস ইয়ার্স আমরা দেখি, 93টা রয়েছে। আদিম মধ্যযুগে বিভিন্ন রাজবংশ রয়েছে, পূর্ব ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারতে ভাগ করা আছে। বাংলার পাল বংশ রয়েছে এখানে, পাল যুগের সাহিত্যের নিদর্শন, বাংলার সেন রাজবংশ, প্রতিহার রাজবংশ, রাষ্ট্রকূট রাজবংশের গুরুত্বপূর্ণ শাসকগণ, সঙ্গীত রত্নাকর, ইনডেপথ ফ্যাক্টস, উড়িষ্যার গঙ্গ রাজবংশ, এই যে পুরী জগন্নাথ মন্দির, কোণার্কের সূর্য মন্দির, কাশ্মীর ও উত্তর পশ্চিম ভারতের রাজবংশ, আদি মধ্যযুগের রাজপুত রাজবংশ, পারমার বংশ রয়েছে। আদি মধ্যযুগের বিভিন্ন রাজবংশগুলো দেখানো হয়েছে ম্যাপের মধ্যে, আলবেরনি। আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স যদি আমরা এখানে দেখি, 129টায় রয়েছে। তারপর দিল্লি সুলতানি, ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা। দিল্লি সুলতানির বিভিন্ন রাজবংশগুলো রয়েছে, দাস বা মামলুক বংশ, তারপর খিলজি রাজবংশ, আলাউদ্দিন খিলজি, তুগলক রাজবংশ, ইবন বতুতা, ফিরোজ শাহ তুগলক। খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ভিডিও বড় হবে বলে আমি ডিটেলে বলছি না, তোমাদের দেখাচ্ছি। সৈয়দ রাজবংশ রয়েছে, লোদি বংশ রয়েছে। এখানে সুলতানি যুগের প্রশাসনিক এবং আর্থ সামাজিক ব্যবস্থা, ইকতা ব্যবস্থা রয়েছে। এই সুলতানি যুগের অর্থনীতি ও সমাজ, সুলতানি আমলের সাহিত্য, স্থাপত্য, সংস্কৃতি, দিল্লির 7টি ঐতিহাসিক শহর, সুলতানি যুগের স্থাপত্য কীর্তি। এই বইটার শেষে কিন্তু আর্ট অ্যান্ড কালচারের উপর একটা অংশ আছে, সেখানে আমরা এগুলো আবার দেখবো। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে। টোটাল সংখ্যাটা যদি আমরা দেখি, অনেকটাই হওয়ার কথা, 268। তারপর প্রাদেশিক রাজ্যসমূহ, প্রাদেশিক রাজ্যসমূহের উত্থান, স্বাধীন রাজ্য বাংলা, রাজা গণেশ, স্বাধীন রাজ্য মালব, গুজরাট, জৌনপুর, কাশ্মীর। এবং এখানে প্রিভিয়াস ইয়ার্স রয়েছে 19টা। পরবর্তী অধ্যায় বিজয়নগর সাম্রাজ্য, দাক্ষিণাত্যের স্বাধীন বিজয়নগর সাম্রাজ্যের উত্থান, বিজয়নগর সাম্রাজ্যে রাজত্বকারী বিভিন্ন রাজবংশ, বিভিন্ন রচনাতে প্রাপ্ত কৃষ্ণদেব রায়ের শাসনকাল সম্পর্কিত তথ্য। বিজয়নগর সাম্রাজ্যের বিভিন্ন দিকগুলো উল্লেখ করা আছে। বিজয়নগর বাহমনি সংঘাত, বাহমনি রাজ্য এখানে রয়েছে। বিজয়নগর স্থাপত্য রীতি, দাক্ষিণাত্যে অন্যান্য স্বাধীন রাজ্য, যেমন বিজয়পুরের আদিলশাহী রাজবংশ। তারপর প্রিভিয়াস ইয়ার্স এখানে রয়েছে, সংখ্যাটা হচ্ছে 102। মধ্যযুগে ভারতে ধর্মীয় আন্দোলন, সুফিবাদ, ভক্তিবাদী সম্প্রদায়। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এখানে রয়েছে 67টা। পরবর্তী অধ্যায় মুঘল সাম্রাজ্য, মুঘল শাসনকালের প্রথম পর্ব, মুঘল শাসনকালের দ্বিতীয় পর্ব। প্রত্যেকের সম্পর্কে রয়েছে শাহজাহান। মুঘল প্রশাসনিক ব্যবস্থা, এই যে আকবরের শাসনকালে মুঘল সাম্রাজ্যের সীমানা দেখানো হয়েছে। মুঘল স্থাপত্য ভাস্কর্য, মুঘল সংস্কৃতি, চিত্রকলা, সঙ্গীত চর্চা, সাহিত্য রয়েছে। অরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের সীমানা এটা সর্বাধিক হয়েছিল। পরবর্তী মুঘল শাসকগণ, এবং এখানে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স যদি দেখি, এটা অনেকটাই হওয়ার কথা, 337। তারপর মারাঠা সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্যের উত্থান এক উজ্জ্বল অধ্যায়। শিবাজির পরবর্তী শাসকগণ, মারাঠা প্রশাসনিক ব্যবস্থা, পেশোয়া গোষ্ঠীর অভ্যুত্থান। এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এখানে 66। তারপর এনসিইআরটি এক্সট্রাক্টস আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী অংশ হচ্ছে ভারতে ঔপনিবেশিক শাসনের ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি আন্ডার
কলোনিয়াল রুল। অষ্টাদশ শতকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার। মুঘল পরবর্তী যুগে আঞ্চলিক রাজ্যসভায় উত্থান। এখানে দেখতে পাচ্ছি বাংলা আবারও রয়েছে। বিভিন্ন যুদ্ধের মধ্যে যেমন ইন্ডিয়ার ফ্যাক্টসের মধ্যে বক্সারের যুদ্ধ দেখতে পাচ্ছি, অযোধ্যা রয়েছে এখানে। ইঙ্গ মহীশূর যুদ্ধগুলোকে সুন্দর করে সাজানো আছে, কাদের মধ্যে হয়েছিল, কে বিজয়ী হয়েছে, কি সন্ধি ইত্যাদি সব সুন্দর করে এখানে এক জায়গাতে করা আছে মাইন্ড ম্যাপের মতো। ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে প্রাক্কালে ভারতের মানচিত্র 1764 সালে কেমন ছিল? ইউরোপীয়দের ভারতে আগমন, পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি। ঠিক আছে, ভারতে ইউরোপীয়দের বাণিজ্য কেন্দ্র। আমি দেখতে ম্যাপ কিন্তু বেশ ভালো রয়েছে এই বইতে, এটা খুব থাকা দরকার। আচ্ছা, এখানে একটু দেখিয়ে দিই, বাংলায় ইউরোপীয় শক্তি সময়ের প্রথম বাণিজ্য কুঠি বা কারখানা প্রশ্ন আসে। মুঘল পরবর্তী যুগে আঞ্চলিক রাজ্যসমূহ। তারপর এখানে প্রিভিয়াস কোশ্চেন্স, এই অংশটাকে দেখলে এবার তোমরা প্রশ্ন সংখ্যাটা বেশি দেখতে পাবে সব ক্ষেত্রে, 191। ব্রিটিশ ভারতে প্রশাসনিক ব্যবস্থা। ব্রিটিশ শাসনকালে ভারতের প্রশাসনিক কাঠামো রয়েছে প্রথমে সিভিল সার্ভিস, পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেনাবাহিনী ইত্যাদি। ঔপনিবেশিক আমলে রাজস্ব ব্যবস্থা, এই যে ভারতের ঔপনিবেশিক অর্থনীতি এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। প্রেসিডেন্সি, বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, ভাইস রয়েস, সুন্দর করে। বেশ, এই অংশটা কিন্তু আমরা দেখতে গেলাম যে ব্রিটিশ শাসিত ভারতে প্রণীত অন্যান্য গুরুত্বপূর্ণ আইন সমূহ, বিভিন্ন অ্যাক্টস গুলোকে প্রপার দেওয়া ছিল, সুন্দর করে সাজানো আছে। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, যদি এই অংশটাকে আমরা দেখি সংখ্যাটা হবে 157। ভারতের ব্রিটিশ প্রশাসকগণ। ভারতের ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থার পত্তন রয়েছে প্রথমে। ভারতের ব্রিটিশ প্রশাসক অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষরকারী প্রধান দেশীয় রাজ্য, এক জায়গাতে দেওয়া আছে। ভারতের গভর্নর জেনারেল প্রত্যেকের সম্পর্কে, যে পেইন্টিং থেকে দেখতে পাচ্ছ। ভারতের রেলপথ প্রতিষ্ঠা, লর্ড রিপন, প্রত্যেকের সম্পর্কে একটা মাউন্ট ব্যাটেন অব্দি। প্রিভিয়াস কোশ্চেন্স যদি আমরা এখানে দেখি সংখ্যাটা হচ্ছে 231। উপজাতি, কৃষক ও অন্যান্য বিদ্রোহ। অষ্টাদশ ও ঊনবিংশ শতকে কৃষক ও উপজাতি বিদ্রোহ। ঠিক আছে, বিদ্রোহের কারণগুলো উল্লেখ করা আছে। কোশ্চেন ইন ফোকাস থাকছে তার সাথে। বিভিন্ন বিদ্রোহ দেখতে পাচ্ছ, বিদ্রোহের প্রকৃতি, প্রধান নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পাচ্ছি সেগুলো এখানে দেওয়া থাকছে। মহাবিদ্রোহ 1857 দেখতে পাচ্ছ। মহাবিদ্রোহ 1857 প্রাককালে সংগঠিত বিদ্রোহের প্রকৃত বৈশিষ্ট্য এবং পরবর্তী সময় দুটোই দেওয়া থাকছে। মহাবিদ্রোহের পরবর্তী সময় ভারতের বিভিন্ন প্রদেশে সংগঠিত আন্দোলন। মহাবিদ্রোহের পরবর্তী সময় থেকে প্রাক স্বাধীনতা পূর্বে সংগঠিত গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহ। তারপর এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স রয়েছে, সংখ্যাটা হচ্ছে 121। এনসিইআরটি এক্সট্রাক্টস আমরা দেখতে পাচ্ছি, এবং ইতিহাসের শেষ বড় অংশ। তারপর আমরা আর্ট অ্যান্ড কালচারও দেখব। ভারতের স্বাধীনতা সংগ্রাম, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। প্রথমে রয়েছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। বেশ, প্রাথমিক বিদ্রোহ থেকে গণ আন্দোলনের সূচনা, মহাবিদ্রোহের কারণ, মহাবিদ্রোহের প্রেক্ষাপট, সূচনা ও বিস্তার উল্লেখ করা আছে। ইনডেপথ ফ্যাক্টস আমরা দেখতে পাচ্ছি। সিপাহী বিদ্রোহের কেন্দ্রসমূহ ও গতি প্রকৃতি। মহাবিদ্রোহের নেতৃত্ব ও দমনকারী ইংরেজ সেনাপতিগণ বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে। মহাবিদ্রোহের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। ঠিক আছে, এবং মহাবিদ্রোহের প্রকৃতি সম্বন্ধে বিভিন্ন মতামত। আরো দেখতে পাচ্ছি মহাবিদ্রোহের ব্যর্থতার কারণসমূহ, মহাবিদ্রোহের ফলাফল ও তাৎপর্য। তার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, সংখ্যাটা হচ্ছে 108। ঔপনিবেশিক আমলে ভারতের সমাজ সংস্কার আন্দোলন। 19 শতকের ভারতের সমাজ সংস্কারকগণ বিবিধ প্রতিষ্ঠান ও আন্দোলন। এখানে রয়েছে সমাজ সংস্কার আন্দোলনের পটভূমি, রাজা রামমোহন রায় ও ব্রাহ্ম সমাজ। সুন্দর করে রয়েছে ব্রাহ্ম সমাজ দেখতে পাচ্ছ। রাধাকান্ত দেব ও ধর্মসভা, তোমরা জানো বিষয়টা। ডিরোজিও ও ইয়ং বেঙ্গল আন্দোলন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ভগ্নী নিবেদিতা। পশ্চিম ভারতের সমাজ সংস্কার রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজ, ভীমরাও রামজি আম্বেদকর, শিবনারায়ণ অগ্নিহোত্রী ও দেব সমাজ। দক্ষিণ ভারতের সমাজ সংস্কার
মুসলিম সম্প্রদায়ের সমাজ সংস্কার স্যার সৈয়দ আহমেদ খান। ভারতের অন্যান্য সমাজ সংস্কার আন্দোলন শিখ ও পার্সি। ইন্ডিয়ান ফ্যাক্টস নানকানা হত্যাকাণ্ড। তারপর এই অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, এটা অনেকটাই হওয়ার কথা, অনেকটাই রয়েছে। সংখ্যাটা হচ্ছে 304। তারপর 19 শতকে ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ। জাতীয়তাবাদ ধারণা বিকাশ ও বিভিন্ন রাজনৈতিক সংস্থা রয়েছে। ইন্ডিয়ান ফ্যাক্টস ইলবার্ট বিল আন্দোলন, ঠিক আছে। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স 49 এখানে। ভারতের জাতীয় কংগ্রেস আইএনসি, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, বিভিন্ন ঐতিহাসিকদের মতামত, ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কিত মতামতগুলো রয়েছে। ইন্ডিয়ান ফ্যাক্টস থাকছে তার সাথে। জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো থাকছে পরপর, দেখতে পাচ্ছ। 45 অব্দি দেওয়া, না 48 অব্দি দেওয়া রয়েছে। জাতীয় কংগ্রেস সম্পর্কিত বিভিন্ন তথ্য আইএনসি এটা সুন্দর করে দেওয়া থাকছে, দেখো মাইন্ড ম্যাপ। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স যদি আমরা দেখি এখানে, সংখ্যাটা হচ্ছে 168। স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায় 1885 থেকে 1918। ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের নরমপন্থী পর্যায়ে প্রথমে দেওয়া থাকছে এখানে। ভারতের রাজনীতিতে চরমপন্থীদের উত্থান দেওয়া রয়েছে। এই যে চরমপন্থী আন্দোলনের উদ্ভবের ও প্রতিপত্তি বৃদ্ধির প্রধান কারণ। বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, ম্যাপ দিয়ে সুন্দর করে বঙ্গভঙ্গ প্রেক্ষাপট বঙ্গভঙ্গ দেখানো হয়েছে। মুসলিম লীগ, প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভারত, মন্টেগু ঘোষণা ও জাতীয় ভাঙন। এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স যদি আমরা দেখি 171 রয়েছে, 171। ভারতের রাজনীতির অন্যান্য ধারা, স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বৈপ্লবিক ক্রিয়াকলাপ, তাদের উত্থানের কারণ, বাংলা, মাদ্রাস, পাঞ্জাব, উত্তর ভারত। গদর আন্দোলন, যেটা দেশের বাইরে। অসহযোগ আন্দোলন পরবর্তী বিপ্লবী কর্মকাণ্ড ও রাজনৈতিক প্রতিক্রিয়া। গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র মামলা সমূহ দেওয়া রয়েছে, সময়কাল, স্থান এবং অভিযুক্ত সংশ্লিষ্ট তথ্য। বেশ। বামপন্থী আন্দোলন এখানে রয়েছে। ভারতে বামপন্থী আদর্শ জনপ্রিয়তা লাভে প্রেক্ষাপট, কমিউনিস্ট দল। সোশ্যালিজমের দিকে জাতীয় কংগ্রেসের বদল, শ্রমিক ও কৃষক আন্দোলন। ভারতের শ্রমিক ও ট্রেড ইউনিয়ন আন্দোলনগুলো দেওয়া থাকছে। বিংশ শতকে ভারতের কৃষক আন্দোলন, ভারতের স্বাধীনতা আন্দোলনে দেশীয় ও রাজ্যগুলির ভূমিকা। সুভাষচন্দ্র বসু ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তার গঠন দেওয়া রয়েছে। তারপর এখান থেকে যদি আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স দেখি, তাহলে সংখ্যাটা হচ্ছে 261। মহাত্মা গান্ধী, মতাদর্শ ও ভারতীয় রাজনীতিতে অভ্যুত্থান। গান্ধীজির জীবনের প্রথম অধ্যায়। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির রাজনৈতিক জীবন। দ্বিতীয় পর্যায়ে এখানে রয়েছে গান্ধীজি ভারতে প্রত্যাবর্তন। ভারতীয় রাজনীতি গান্ধীজির প্রাথমিক পর্যায় 1917 থেকে 18, যেগুলো আঞ্চলিক আন্দোলন বলতে পারো। শুরুতেই রয়েছে চম্পারণ সত্যাগ্রহ, তোমরা জানবে। গান্ধীজির মতাদর্শ। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যদি এই অংশ থেকে আমরা দেখি 130। স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় পর্যায় 1919 থেকে 1927। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আন্দোলন এখানে রয়েছে। রৌলাট আইন ও রৌলাট সত্যাগ্রহ, যেখান থেকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তারপরে খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, দেখতে পাচ্ছ। অসহযোগ আন্দোলনের বিবিধ পর্যায়, অসহযোগ আন্দোলনের গুরুত্ব। স্বরাজ্য দল, স্বরাজ্য দলের পতনের কারণ। তারপর এই অংশে যদি আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স দেখি 153টা রয়েছে। স্বাধীনতা সংগ্রামের তৃতীয় পর্যায় 1928 থেকে 1940। সাইমন কমিশন, সাইমন কমিশনের প্রস্তাব ও বিরোধিতা। ভারতের সংবিধান রচনা, নেহরু রিপোর্ট। দিল্লি প্রস্তাব ও জিন্নার 14 দফা দাবি, এখানেও দেওয়া রয়েছে দাবিগুলো। ডান্ডি অভিযান ও আইন অমান্য আন্দোলন, তার 11 দফা দাবি সব দেওয়া রয়েছে। হোয়াইট পেপার। গান্ধী আওরিন চুক্তি বা দিল্লি চুক্তি। আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্ব। গান্ধীজির হরিজন আন্দোলন। 1937 সালে নির্বাচনে কংগ্রেসের ফলাফল। বিভিন্ন প্রদেশে কংগ্রেসের আসন লাভ। মন্ত্রিসভায় কংগ্রেসের পদক্ষেপ, ঠিক আছে। পদত্যাগ ও নিষ্কৃতি দিবস রয়েছে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স যদি আমরা দেখি এই অংশে
তাহলে টোটাল হচ্ছে তোমার 218। স্বাধীনতা সংগ্রামের চতুর্থ পর্যায় 1940 থেকে 47, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভারত, ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে এটা, ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্বদানকারী অন্যান্য নেতা, অন্তর্বর্তী সরকার গঠন, নৌবিদ্রোহ, এই যে 1947-এর ভারতের স্বাধীনতা পূর্বলগ্নে ভারতের বিভাজনের চিত্র। তারপর এখানে প্রিভিয়াস কোশ্চেন্স সংখ্যাটা আমরা দেখব 269। ভারতের স্বাধীনতা সংগ্রামে স্বনামধন্য ব্যক্তিত্ব দেখতে পাচ্ছ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকের সম্পর্কে রয়েছে। নারীদের অবদান এর পরেই আমরা দেখব। তো এখানে প্রিভিয়াস কোশ্চেন্স যদি আমরা দেখি সংখ্যাটা হচ্ছে 100। একই রকম ভাবে ঔপনিবেশিক ভারতের কয়েকজন স্বনামধন্য নারী, অ্যানি বেসান্ট দিয়ে শুরু হয়েছে, বীণা দাস, সরোজিনী নাইডু, ইনডেপথ ফ্যাক্টস রয়েছে, 23টা প্রশ্ন রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত বিভিন্ন উক্তি, স্লোগান ও প্রেক্ষাপট। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে বিভিন্ন উক্তি, স্লোগান এবং সেগুলি প্রেক্ষাপট উল্লেখ করা আছে। গান্ধীজির ক্ষেত্রে প্রথমে রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে রয়েছে, বালগঙ্গাধর তিলকের ক্ষেত্রে রয়েছে, কোন প্রেক্ষাপটে দেওয়া হয়েছে সেটাও বলা হচ্ছে, এইভাবে থাকছে। তারপর এই অংশ থেকে প্রিভিয়াস কোশ্চেন 52 এবং শেষে এনসিইআরটি এক্সট্রাক্টস আমরা দেখতে পাচ্ছি এখানে শেষ হচ্ছে। এই বইটার শেষ অংশগুলোর মধ্যে থিওরি পোর্শনে যদি আসি, তাহলে ভারতের শিল্পকলা, সংস্কৃতি, শিক্ষা ও সাহিত্য দেখছি, আর্ট, কালচার, এডুকেশন অ্যান্ড লিটারেচার অফ ইন্ডিয়া। ভারতীয় ধর্ম, দর্শন ও সাহিত্য চর্চা দেখতে পাচ্ছ, সুন্দর করে দেওয়া রয়েছে, স্ট্যাটিক ইনফরমেশন এগুলো। ভারতীয় ভাষা ও সাহিত্য সমূহ। তারপর এই সংক্রান্ত প্রিভিয়াস কোশ্চেন সংখ্যা হচ্ছে 24। ভারতীয় শিল্পকলা, সঙ্গীত রয়েছে, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে, ভারতীয় লোকসঙ্গীত, পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত এখানে দেওয়া থাকছে কিন্তু, সুগম লোকসঙ্গীত, ভারতে প্রচলিত আরো কয়েক প্রকার সঙ্গীত, ভারতীয় বাদ্যযন্ত্র, বিভিন্ন লোকসঙ্গীত ও বাদ্যযন্ত্র, নৃত্যকলা, ভারতের রাজ্যভিত্তিক নৃত্যকলা রয়েছে, পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্যকলাগুলো দেওয়া রয়েছে এখানে, ভারতের রাজ্যভিত্তিক পুতুল নাচ, সামরিক নৃত্য, নাটক ও থিয়েটার দেখতে পাচ্ছ, আধুনিক ভারতীয় থিয়েটার ও ব্যক্তিত্ব, আন্তর্জাতিক ও ভারতীয় চলচ্চিত্র, স্থাপত্যকলা ও ভাস্কর্য, মন্দির শৈলী ও সংশ্লিষ্ট তথ্য রয়েছে এখানে। আচ্ছা, এখানে আছে ভারতের মধ্যযুগীয় স্থাপত্য, চিত্রকলা, পশ্চিমবঙ্গে অবস্থিত যেগুলো রয়েছে, মনুমেন্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, মুঘল যুগে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত চিত্রকর, বিখ্যাত আঞ্চলিক চিত্রশৈলী। প্রিভিয়াস কোশ্চেন্স যদি এই অধ্যায় থেকে আমরা দেখি সংখ্যাটা হচ্ছে অনেকটা, ইনফ্যাক্ট 222। ভারতীয় সংস্কৃতি, বিভিন্ন ধর্মীয় মতবাদ ও সেই সম্পর্কিত সাধারণ তথ্য, হিন্দু ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান, ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ তথ্য, খ্রিস্টান ধর্ম সম্পর্কিত সাধারণ তথ্য, ভারতে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস গুলো উল্লেখ করা আছে পরপর দেখতে পাচ্ছ, এবং সেটা ভাগ করা আছে সাংস্কৃতিক, প্রাকৃতিক এবং মিশ্র। ভারতে উৎসব, বিভিন্ন উৎসবগুলো ভাগ করা আছে। ভারতের অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব, ভারতের বিখ্যাত মেলা সমূহ, ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব ও মেলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন মেলা ও পার্বণ, ভারতের সংস্কৃতি ও কলা বিষয়ক কয়েকটি বিশেষ সংস্থা। বেশ, প্রিভিয়াস কোশ্চেন যদি এই অংশ থেকে আমরা দেখি তাহলে সংখ্যাটা হচ্ছে 169। আন্তর্জাতিক ও দেশীয় সাহিত্য, প্রাচীন বিদেশি গ্রন্থ, তাদের লেখক, মধ্যযুগের বিশিষ্ট বিদেশি লেখক ও তাদের রচনা, প্রাচীন ভারতীয় সাহিত্য, প্রাচীন ভারতের বিশিষ্ট লেখক ও তাদের রচনা রয়েছে, চর্যাপদ ও বাংলা ভাষা সাহিত্যের বিকাশ, মধ্যযুগের ভারতীয় সাহিত্য, আধুনিক কালের সাহিত্য রয়েছে এখানে, বিখ্যাত বিদেশি লেখক ও তাদের রচনা, কয়েকজন ভারতীয় সাহিত্যিক ও তাদের রচনা বাংলা ব্যতীত, অন্যান্য ক্ষেত্রে বিখ্যাতদের দ্বারা রচিত গ্রন্থ, বিখ্যাত ব্যক্তিবর্গের জীবনী ও আত্মজীবনী ভারতীয়, বিখ্যাত লেখক তাদের ছদ্মনাম, কয়েকজন বিখ্যাত লেখক অন্য যে নামে বিখ্যাত, বিখ্যাত বিদেশি গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র পরিচিতি,
বাংলা সাহিত্যে কিছু উল্লেখযোগ্য চরিত্র, বিখ্যাত কার্টুন চরিত্র, তাদের স্রষ্টা, সাহিত্যের খুঁটিনাটি। তারপর এই অংশ সংক্রান্ত আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স দেখি। সংখ্যাটা হচ্ছে 302। আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশ ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার, যে ব্যক্তিগত ও মিশনারি উদ্যোগ রয়েছে, ব্রিটিশ শিক্ষানীতি, শিক্ষাক্ষেত্রে গঠিত গুরুত্বপূর্ণ কমিটি কমিশন প্রতিষ্ঠান, ইনডেপথ ফ্যাক্টস রয়েছে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স যদি আমরা এখানে দেখি 90টা। ভারতে মুদ্রণ শিল্পের বিকাশ, উপনিবেশিক ভারতে মুদ্রণ শিল্পের সূচনা, ভারতের বিভিন্ন সংবাদপত্র দেখতে পাচ্ছ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তাদের সাথে সম্পর্কিত গ্রন্থসমূহ, স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধিত কয়েকটি গ্রন্থ এবং গ্রন্থের বিষয়বস্তু, ব্রিটিশ ভারতের সংবাদপত্র সম্পর্কিত আইন কানুন সমূহ, এই যে স্বাধীনতা পরবর্তী প্রেস আইনের তালিকা। এই অংশের প্রিভিয়াস ইয়ার্স যদি আমরা দেখি সংখ্যাটা হচ্ছে 196। থিওরি পোর্শন শেষ। এবার প্রিভিয়াস ইয়ার্স স্ক্যানার WSS প্রিলিমস এবং মেন্সের ক্ষেত্রে এই 2024 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ, একদম নতুন প্রশ্নটাই রয়েছে। 51টা প্রশ্ন, তার উত্তরমালা দেওয়া থাকছে। 23 এইভাবে 2002 সাল মানে দেখেছিলাম, 2 সাল অব্দি রয়েছে WSS প্রিলিমসের প্রশ্ন উত্তর। এই যে 2 সাল অব্দি এখানে শেষ হচ্ছে। মেন্স তারপর 17 থেকে 23 যেটা লাস্ট হয়েছে। মেন্স যেহেতু ইংরেজিতেই হয়, তো ইংরেজি প্রশ্ন দেখতে পাচ্ছ যে 100টা প্রশ্ন উত্তরমালা। একদম শেষে বরং চলে যায়, 23-এরটাই বরং দেখাবো। এটা 21, 22 এবং হচ্ছে 23। এই 23-এর প্রশ্ন সংখ্যা এখানে 100টা শেষ হচ্ছে, উত্তরমালা দেওয়া থাকছে। তো তোমরা এতক্ষণ দেখছিলে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ছায়া কম্পিটিটিভ হিস্ট্রি চ্যালেঞ্জার বইটির নতুন এডিশনে সম্পূর্ণ রিভিউ। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।